আজ কথা বলবো আমার সদ্য পড়ে শেষ করা বেশ কিছু উপন্যাস এবং উপন্যাসিকা নিয়ে। এর মধ্যে দুটি উপন্যাস আপনারা থাম্বনেইলে দেখেছেন, আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল। মোট 5টা উপন্যাসের মধ্যে আমার দুটো পড়া হয়েছে। তো এই বইগুলো নিয়েই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রথম যে বইটি নিয়ে কথা বলবো সেটি আমি এবারের বইমেলা থেকেই কিনেছি। সেটি হলো শিশু সাহিত্য সংসদ থেকে প্রকাশিত ইনফিনিটি থেকে ফেরা। আমি যদি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও বানাই তার জন্য এরকম উল্টো দেখাচ্ছে, আমি এটাকে সোজাভাবে দেখিয়ে দেব। এটা একটা হার্ড কভার, কিন্তু কোনো রকম জ্যাকেট টাস্ট কভার এগুলো কিছু নেই। এর মধ্যে রয়েছে দুটো নভেলা, দুটো গল্প, নভেলা নয় দুটো বড় গল্প রয়েছে, এবং পৃষ্ঠা সংখ্যা 82 এবং মুদ্রিত মূল্য 80 টাকা। এটি প্রকাশিত হয়েছে শিশু সাহিত্য সংসদ থেকে। খুব সুন্দর প্রচ্ছদ, এবং দুটো এখানে যে বললাম বড় গল্প রয়েছে ইনফিনিটি থেকে ফেরা, তো সেই পোস্টার অনুযায়ী, মানে সেই গল্প অনুযায়ী এখানে এরকম পোস্টার বলছি বারবার, এইটা হচ্ছে এই কভারটা সেরকম রাখা হয়েছে। এবং এখানে যে দুটো গল্প আছে তার নাম হলো, আমি বলে দিচ্ছি, একটা হচ্ছে ইনফিনিটি থেকে ফেরা আর একটা হচ্ছে বহরদার ও বনকন্যার কাহিনী। প্রথম যে গল্প ইনফিনিটি থেকে ফেরা, সেখানে একদল বিজ্ঞানী একটি রহস্যময় জাহাজের খোঁজে আটলান্টিক মহাসাগরে পাড়ি দেয়, এবং সেই রহস্যময় জাহাজ, যাকে মাঝে মাঝে দেখা যায় মাঝে মাঝে দেখা যায় না, এইরকম একটা রহস্য সমাধান করতে গিয়ে তারা নিজেরাই রহস্যের জালে ফেঁসে যায়। এবং সেই ইনফিনিটি থেকে তারা কীভাবে ফিরে আসবে বা তার রহস্য কীভাবে ভেদ করবে, আদেও ভেদ করতে পারে, সেটা নিয়েই এই বড় গল্প ইনফিনিটি থেকে ফেরা। তো এই বইটা পড়ে আমার প্রথমে যেটা মনে হলো যে এটা যদি আমি আরও কিছু বছর আগে পড়তে পারতাম তাহলে বোধহয় খুব ভালো হতো। তার কারণ টাইম লুপ, টাইম ট্রাভেল, এই বিষয়গুলো আমরা ছোটোবেলা থেকে, বিশেষ করে ডোরেমন থেকে বা আরও পরে কিছু সিরিজের মাধ্যমে, মানে আমাদের কাছে তো সম্পূর্ণভাবে এক্সপোজড, আমরা প্রচুর জিনিসপত্র দেখেছি এই সংক্রান্ত। কিন্তু যারা এখনও একদমই ছোট বা যারা নতুন কিছু পড়া শুরু করেছে, তারা যদি এই ব্যাপারগুলো হাতে পায়, এই জিনিসগুলো যদি হাতে পায়, এই ব্যাপার সম্পর্কে যদি জানতে পারে, আমার মনে হয় তাদের দারুণ লাগবে, মানে খুব ভালো লাগবে। আমার নিজেরই পড়ে এত ভালো লেগেছে, আমার মনে হচ্ছে এইসব নিয়ে কেন কিছু সিনেমা বা কেন কিছু তৈরি হয় না। খুব সুন্দর, খুব রিফ্রেশিং, ভালো একটা গল্প। প্রথম গল্পটা 56 পেজ মতন, এবং পরের গল্প বহরদার ও বনকন্যার কাহিনী। দ্বিতীয় গল্পটা, মানে বহরদার কাদেরকে বলা হয় সেটা আপনারা গল্পটা পড়লে বুঝতে পারবেন। আর প্রথম গল্পের ক্ষেত্রে আমি বলবো যে আমি লেখকের লেখা যে খুব বেশি চমৎকৃত হয়েছি সেরকমটা নয়, কিন্তু দ্বিতীয় গল্পটা মানে রীতিমতন আমাকে বাধ্য করেছে যে এই অমিতাভ পালের, লেখক অমিতাভ পালের আরও কোনো লেখা সংগ্রহ করার জন্য। আমার মনে হয়েছে যে আমি দেখি তো আরও কী লেখা পেতে পারি লেখকের। একটা লোকের বর্ণনা রয়েছে, সে লোকটি সুন্দরবন এলাকার মানুষ। তার সম্পূর্ণ বর্ণনাটা লেখক দিয়েছেন সুন্দরবনের প্রকৃতির সাথে মিলিয়ে। মানে বনকন্যার যখন নামে রয়েছে তখন বুঝতেই পারছেন যে কোথাও প্রকৃতির কিছু একটা বিষয় রয়েছে গল্পটাতে। তো ওই লেখক ওই চরিত্রটাকে সম্পূর্ণ একটি মানে তার সব কিছুকে সাথে উপমা হিসেবে টেনেছেন সুন্দরবনের প্রকৃতিকে। সেই গল্পটা মানে স্টার্টিংটাই এত সুন্দর, মানে আমি সেটাতেই প্রথমে একদম মুগ্ধ হয়ে গিয়েছি। তারপরে সম্পূর্ণ গল্প খুব ছিমছাম, ভালো একটা গল্প। আমি প্রথম থেকে বুঝতে পারছিলাম যে একটা হালকা, কোনো রহস্য না, কিন্তু কার সম্পর্কে কথা বলা হচ্ছে। আমার মনে হয় যে এই ব্যাপারগুলো যদি ছোটরা পড়তে পারে, তাদের আরও অনেকভাবে তারা প্রকৃতিকে বুঝতে পারবে, বা প্রকৃতির যে মেন সমস্যাগুলো সেই সমস্যাগুলো তারা বুঝতে পারবে। একটা বাচ্চা, তাকে রেখে আসা হচ্ছে সুন্দরবনে একটা অখ্যাত একটা বনে রেখে আসা হচ্ছে। তো সেই বাচ্চাটা কীভাবে সারভাইভ করছে, তার সাথে একটা বাচ্চা মেয়ের আলাপ হচ্ছে। সে দুজন মিলে তারা নতুন করে বন তৈরি করার চেষ্টা করছে, কেটে ফেলা বনের সেই ফাঁকা জায়গায় তারা রীতিমতন গাছ লাগাচ্ছে। তো কে এই ছোট বালিকাটি, এই ছোট বালকটাই বা কে? এটা নিয়েই খুব মিষ্টি একটা গল্প, বহরদার ও বনকন্যার কাহিনী। তো আপনারা যদি পারেন তাহলে অবশ্যই সংগ্রহ করুন এই বইটা। ভীষণ ছোট্ট একটা বই, আমি তো ডেফিনেটলি রেকমেন্ড করব।
পরের বই লেখক কৌশিক সামন্তের লেখা নভেম্বর রেইন এই বইটাও ভীষণ ছোট আকারের একটি বই এবং এটি অবশ্যই রয়েছে হার্ড কভার। অরণ্যমন থেকে প্রকাশিত, মুদ্রিত মূল্য 225 টাকা এবং এর সাথে ডাস্ট কভার রয়েছে। প্রচ্ছদটা আমার খুব পছন্দ হয়েছে, সুন্দর একটা প্রচ্ছদ। বইটা পৃষ্ঠার সংখ্যা খুবই কম, 128 পেজ মতন, মানে ভীষণই কম পেজ। প্রিন্টিং কোয়ালিটি বেশ ভালো, বুকের বাইন্ডিং বা আরও যে সমস্ত জিনিসপত্রগুলো বেশ ভালো, সেক্ষেত্রে আমি কোনো কিছু বলবো না। এবার আসি আমি আসল মূল প্লটে। গল্পে যিনি কথক, তার জীবনে খুব সুন্দর একটা সময় আসার বদলে হঠাৎ করেই চলে আসে কালরাত্রি। এই ভুল শুধরানোর জন্য তিনি বহুবার চেষ্টা করলেও সেটা মেটার মতন হয় না। তো তিনি ঠিক করেন যে তিনি একলা পাহাড়ে ঘুরতে যাবেন, কিন্তু সেখানে আলাপ হবে এমন এক চরিত্রের সাথে যিনি দাবি করবে যে আমি তোমার কিছুটা পাস্ট বদলে দিতে পারি। এবং তো আদৌ কি তিনি বদলাতে পারবেন, নাকি তিনি আবার তার পুরনো জীবনে ফিরে যাবেন? তো এটা নিয়েই মেন গল্প। আমি আপনাদেরকে যেটুকুনো বললাম সেটুকুনই, বইটা কেনার আগে আমি এটুকুনই জানতে পেরেছিলাম। তো বইটা নিয়ে আমি বেশ এক্সাইটেড ছিলাম, তার কারণ আমার মনে হয়েছিল যে এক্ষেত্রেও মেবি কোনো টাইম ট্রাভেলের ব্যাপার থাকবে। আর আমি প্রচণ্ড টাইম ট্রাভেল রিলেটেড বই, মুভি এগুলো পড়তে আমি ভীষণ পছন্দ করি। আর এখন বলতে হাসি লাগছে, কিন্তু হাসি পাচ্ছে, তার কারণ আমি ভেবেছিলাম যে এটা কিছু ডার্কের মতন কিছু একটা হবে, বেশ সুন্দর একটা অন্যরকম দিকে ব্যাপারটা এগোবে। কিন্তু ব্যাপারটা হয় কি, মানে আমি ভেবেছিলাম হয়তো কি করে ওরা জিনিসটাকে মানে আবার রিভার্স করতে পারবে কি না পারবে, আমি ভেবেছিলাম যে সেটাকে নিয়ে হয়তো মেন গল্পটা হবে। কিন্তু মানে ব্যাপারটা কি হয় যে গল্পটা চলাকালীন না, মানে যে এই কথকের পাস্ট লাইফ সম্পর্কে এত বেশি আলোচনা চলে আসে, আর সেটা আমার কাছে একটুখানি বিরক্তিকর লাগে। মানে আমার মনে হয় যে কিছু এলিমেন্ট বা কিছু জিনিসপত্র একটু বেশি বোকা, মানে যেটা আমার মনে হচ্ছে যে হয়তো এটা কোনো টিনেজার মেয়ে পড়লে হয়তো তার খুব বেশি ভালো লাগবে, মানে তারা কলেজ লাইফে কীরকম করে সময়টা কাটিয়েছেন সেই সব বিষয়। কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে এইগুলো অহেতুক একটু হাসির খোরাক তৈরি করার চেষ্টা, যেটা আমার তেমন একটা পছন্দ হয়নি। তো সবটা পড়ার পর আমি বেশ খানিকটা ডিসঅ্যাপয়েন্টই হয়েছিলাম, তার কারণ প্রথম আমার মনে হয় যে আমার হয়তো এক্সপেকটেশন বিশাল ছিল, আর সেই লেভেলে যেহেতু পৌঁছতে পারেনি, তার জন্য হয়তো এটা অ্যাভারেজ হলেও আমার একটু বেশি খারাপ লাগছে। এটা একটা কারণ হতে পারে। আর দ্বিতীয় কারণ হতে পারে যে এই বইটা আমার জন্য নয়, হতে পারে যে এর অন্যরকম পাঠক থাকবে, তারা হয়তো এটা খুব বেশি এনজয় করবে, কারণ আমি দেখেছি বহু মানুষকে পছন্দ করতে দেখেছি। এবার মানুষের টেস্ট প্রেফারেন্স আলাদা রকম হতেই পারে। সেক্ষেত্রে যেহেতু একদম নতুন বই, আমি বলবো যে আপনারা যদি কিনে পড়তে চান অবশ্যই পড়ুন, কিন্তু আমার মনে হয়েছে যে এটা আমার জন্য এই বইটা নয়। আমার মনে হয়নি যে এটা আমি পড়ে খুব একটা এনজয় করিনি। পরের যে বইটা আমি পড়েছি সেটা হলো পশ্চিমে হারানো অ্যালবাম, আর্যভট্ট খানের লেখা, বুক ফার্ম থেকে প্রকাশিত। অপূর্ব সুন্দর প্রচ্ছদ, এটি হার্ড কভার এবং এটার সাথে ডাস্ট কভার রয়েছে। এবং আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করব যে বইটা কীরকম। এবং এইটারও কোয়ালিটি খুব ভালো, মানে বাইন্ডিং বা আরও যা সমস্ত জিনিসপত্র খুব ভালো। আমার কোনোরকম পড়তে কোনোরকম কিছুতে অসুবিধা হয়নি। আর খুব ভালো লাগবে যে সাথে বেশ কিছু ছবি অ্যাটাচ করে দেওয়া আছে, যে ছবিগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কারণ আমার মনে হয় না যে এরকম বইতে যদি কালার পিকচার রাখা হয় তাহলে বইয়ের দাম অনেক বেড়ে যাবে। তো সেক্ষেত্রে যাদের মনে হবে যে কালার পিকচার হলে বেশি ভালো হতো, সেক্ষেত্রে আমার মনে হয় যে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার রাখার একটা যুক্তি আছে, আর যেটা যথোপযুক্ত। বইয়ের নাম পশ্চিমে হারানো অ্যালবাম। তো এখান থেকে কিছুটা আন্দাজ করে নেওয়া যায় যে এখানে পশ্চিম অর্থাৎ পশ্চিমবঙ্গের পশ্চিম দিক, যেখানে ঝাড়খণ্ড বিহারের সাথে আগে যুক্ত ছিল, এখন তো বিহারের সাথে আলাদা হয়ে গেছে, মানে ওই ঝাড়খণ্ড এলাকাটাকেই কিন্তু এখানে পশ্চিম বলে উল্লেখ করা হয়েছে। এবং ঝাড়খণ্ডে যে সমস্ত জায়গা অর্থাৎ পালামৌ, হাজারিবাগ, রাঁচি, এই জায়গাগুলোর কথা লেখক বলেছেন। লেখক নিজে একজন সাংবাদিক, তো তিনি বিভিন্ন সময় ঘুরে ঘুরে যে অভিজ্ঞতাগুলো সঞ্চয় করেছেন
শুধুমাত্র যেখানে ভ্রমণের দৃশ্য আছে তা অবশ্যই নয়, তার সাথে আরও বেশ কিছু সমস্যা, কিছু তখন তখনকার যে সময়ের কথা, মানে লেখক যখন গিয়েছেন তার কিছু রেফারেন্স রয়েছে। তার সাথে রয়েছে যে বিখ্যাত লেখক সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পালামু, সেই অনুযায়ী যে বেশ কিছু জিনিসপত্র বা রবীন্দ্রনাথের কিছু কথা, লেখার কিছু রেফারেন্সের, সেই সব কিছু মিলিয়ে লেখক বলতে পারেন একটা স্মৃতিচারণ বা তখনকার একটি তখনকার যে পরিবেশ, এই দুটো মিলিয়ে লেখক এই বইতে এটা রাখতে চেয়েছেন। তো ছোট ছোট করে চ্যাপ্টারগুলো রয়েছে। বইটাও খুব একটা বড় নয়, ছোট বই, 130 পেজে যত সম্ভব মধ্যেই হবে। তো বইটা পড়ে আমি এক কথায় বলবো অসাধারণ একটা বই। মানে যারা এখনও পড়ে দেখেননি তারা প্লিজ পড়ে দেখুন। মানে এই বইটা পড়ে তো আমার মনে হয়েছে যে আমি ঘুরতে যাব, আমি এখানে ঘুরতে যাব। তার কারণ আমার এমনি পুরনো লেখা পড়ে তো বহুবার জানতে পেরেছি, যেমন ওই যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের যে বড়দা সিরিজে তো প্রত্যেকটা গল্পই ওই রকম জায়গা, মানে পশ্চিম অঞ্চলে। তো আমার সেখান থেকে একটু বেশ ইচ্ছা ছিল যে, কারণ প্রচুর লেখক, পুরোনো কালের প্রচুর লেখক ওখানে নিজেদের বাড়ি আছে। তো তেমন একটা জায়গা যেখানে এখন লেখক গিয়ে এখনকার পরিস্থিতি, এখনকার সমস্ত পরিবেশ নিয়ে আলোচনা করেছে। অসম্ভব সুন্দর একটা লেখা। মানে রাঁচি শহরে ধোনির কীভাবে বেড়ে ওঠা, ধোনির যে প্রথম যে কোচ, তার একটা কথোপকথন এখানে রয়েছে, যেটাও বেশ সুন্দর লাগবে। মানে সব মিলিয়ে ভীষণ ফিল গুড একটা বই, ভীষণ ভালো লাগবে আপনাদের পড়ে। অবশ্যই একটা নন ফিকশন, বইয়ের ডেসক্রিপশন থেকে তো বুঝতেই পারছেন, কিন্তু এত সুন্দর ঝরঝরে লেখা, এই অবশ্যই আপনার উইশ লিস্টে অ্যাড করে নিন পশ্চিমে হানো অ্যালবাম। বুক ফার্ম থেকে প্রকাশিত, মুদ্রিত মূল্য 249 টাকা। এর পরের বইটা আমার কাছে খুব স্পেশাল, তার কারণ আমি আমার চ্যানেলের প্রথম যে ভিডিও বানিয়েছিলাম, যে বুক হল ভিডিও বানিয়েছিলাম, সেখানের ভিডিওতে আমি প্রথমে এই বইটা দেখিয়েছিলাম। এটা হচ্ছে গিয়ে দৌড়বো গাড়ার উপাখ্যান, অনিল গড়াইয়ের লেখা। এই বইটার অবস্থাটা বেশ কাহিল ছিল, আমি নিজের মতন করে এটা ঠিক করে নেওয়ার চেষ্টা করেছি। এটা দেজের বই এবং 173 পৃষ্ঠার বইয়ের দাম মাত্র 50 টাকা, এবং এর ওপর যেহেতু দেজের যে 50% ডিসকাউন্ট থেকে আমি কিনেছিলাম, তো আমার পড়েছিল মাত্র 25 টাকা। তো 25 টাকায় এত সুন্দর একটা বই আমি পেয়েছি। বইটা কোয়ালিটি নিয়ে বলছি না, বইটার বিষয় নিয়ে বলছি, বইটার যে কন্টেন্ট সেটা নিয়ে বলছি। এত সুন্দর একটা বই আমি পেয়েছি, মানে আমার খুব ভালো লেগেছে বইটা। সম্পূর্ণ বইটা রয়েছে হচ্ছে গিয়ে সিংভূম এলাকা বা পশ্চিমের ওই অঞ্চলগুলো নিয়ে। ওইখানকার প্রকৃতির কথা রয়েছে, সেখানকার মানুষের কথা রয়েছে, এবং সবচেয়ে বেশি কথা রয়েছে সেটা হচ্ছে গিয়ে একটি দৌড়বো গাড়া, একটা গাড়া নিয়ে, যে অঞ্চলে সেখানকার মানুষের বিশ্বাস যে সেখানে সোনা পাওয়া যায়, এবং তারা বেশ, মানে ওই গ্রামের প্রচুর মানুষ, তারা মানে সোনা কী করে সঞ্চয় করবে, সোনা কী করে সংগ্রহ করবে, সেই কাজের সাথে যুক্ত। তো তারা অল্প পরিমাণ সোনা সংগ্রহ করতে পারে, কিন্তু তাদের ইচ্ছে বড় একটু সোনার কিছু খুঁজে পাওয়া। এবং এই যে যে ব্যক্তিটি, তাদেরকে আর কি পরিচালক বলতে পারেন, তো তাকে নিয়ে কিন্তু মেন গল্পটা, এবং তার আশেপাশে প্রচুর ক্যারেক্টার, প্রচুর সুন্দর সুন্দর ক্যারেক্টার, প্রচুর খারাপ ক্যারেক্টার, সব মিলিয়ে একটা দুর্দান্ত একটা উপন্যাস। মানে এত সুন্দর লেগেছে যে প্রত্যেকটা কথা, লেখকের লেখনী, আমি তো প্রথমবার তো এই লেখকের বই পড়লাম, আমি নিশ্চয়ই এরপরে আরও কিছু বই আমি সংগ্রহ করবো দেজের, কারণ অনেক কম কম টাকায় বইগুলো এখনও অ্যাভেলেবেল, কতদিন অ্যাভেলেবেল থাকবে আমি জানি না। এই লেখকের প্রত্যেকটা বই যদি আরও সুন্দর করে প্রিন্ট করা যেত, নতুন করে প্রিন্ট করা যেত, তাহলে খুব ভালো হতো। এটা তখনই হবে যদি বইয়ের চাহিদা বাড়ে। তো আমি তো লেখকের লেখা প্রথম পড়ছি, চেষ্টা করবো আরও কিছু বই কিনে পড়ার। প্রকৃতির সাথে আদিবাসী মানুষের যে একটা নিবিড় সম্পর্ক, সেটা এই গল্পে একদম ছত্রে ছত্রে ফুটে উঠেছে। এই যখনই আমরা আদিবাসী কথাটা বলি, তখনই যারা আমরা সকল সভ্য সমাজে থাকি, তাদের তো বেশ করে কানে কথাটা বাজতে পারে কথাটা আর কি, কিন্তু তাদের সাথে যে বনের বা প্রতিটা প্রকৃতির যে একটা সুন্দর সম্পর্ক আছে, এই আদিবাসী মানুষগুলো তারা বনকে নিজের মায়ের সাথে তুলনা করছে, এবং এই যে সোনা উত্তোলনের কাজ চলছে, কিন্তু তার সাথে তাদের কীরকম ধরনের সমস্যা ফেস করতে হয়, তাদের অর্থনৈতিক অবস্থাটা ঠিক কীরকম, তারা কতটা ঝুঁকির মধ্যে তারা কাজ করে, কতটা অনুন্নত তাদের জীবন, কতটা অনিশ্চয়ের সাথে তাদের জীবন কাটাতে হয়, সব মিলিয়ে দুর্দান্ত একটি উপন্যাস। অবশ্যই সংগ্রহ করে দেখুন।
এই পরের দুটো উপন্যাস আমি পড়েছি এই আনন্দবাজার পত্রিকা থেকে। এখানে মোট মিলে হচ্ছে 5টি উপন্যাস, তার মধ্যে আমি পড়েছি দুটো উপন্যাস। প্রথম উপন্যাস সেই সব ছায়া মানুষ, এটি প্রচেত গুপ্তের লেখা, এবং কোথাও গিয়ে বলতে পারেন যে প্রচেত গুপ্তের নামটা দেখেই আমি আগে ওই উপন্যাসটা দিয়ে শুরু করেছি এটা পড়া। হচ্ছে প্রচেত গুপ্তের লেখা সেই সব ছায়া মানুষ। প্রথম থেকে গল্পটা বেশ সুন্দর করে এগোয়, কিন্তু এগোতে এগোতে না আমি বুঝতে পারি যেখানে লেখক বেশ কিছু সম্পর্কের কথা বলেছেন, এবং সম্পর্কের জটিল দিকগুলো এবং মানুষের মনের যে একটা কূটনীতি, একটা একটা অন্ধকারময় দিক রয়েছে, সেইখানেও লেখক বেশ সুন্দর করে এগোয় গল্পটা নিয়ে, উপন্যাসটা নিয়ে খুব সুন্দর করে এগোয়। তারপরে কোথায় জানি কীরকম একটা তিনি হয়ে যায়, মানে যে একটা পরে একটা টুইস্ট টাইপের হয়তো লেখক বোঝাতে চেয়েছেন, সেটা আমার কাছে টুইস্ট না, কারণ আমার প্রথমেই মনে হয়েছে যে এরকমই কিছু একটা হবে। মানে যারা অনেক দিন ধরে কিছু পড়াশোনা করছেন বা যারা অনেক দিন ধরে পড়েছেন, তাদের কাছে যে এই প্লটটা যে খুব নতুন সেরকমটা নয়। আমার মনে হয় অনেকেই আগে থেকে ধরতে পেরেছেন, এটা বিশেষ কিছু তেমন কিছু নয়। তো একটা মানুষ যে যার যার স্ত্রী মারা গেছে, তিনি তার স্ত্রীর কথা মাঝে মাঝে শুনতে পান, এবং কিন্তু তিনি এতটাই একা নিজের জীবনে, তিনি একজন সঙ্গিনীকে বেছে নেন, যিনি এসে তাকে কিছুটা সময় দেবে আর কি। এবং কী করে এই গল্পটা এগোয়, কী করে তার এই পরিণতি কী হয়, সেটা নিয়েই এই উপন্যাস। এই সঙ্গিনীটি আসলে কে, তার আসল কী পরিচয়, তো এটা নিয়েই সম্পূর্ণ উপন্যাস। সব মিলিয়ে আমার বলতে পারেন যে ভীষণই বিলো অ্যাভারেজ লেগেছে, তেমন একটা ভালো লাগেনি, তাই বেশি কথা এটা নিয়ে বলতে চাই না। আর পরবর্তী উপন্যাস, শেষ উপন্যাস, অভিনন্দন সরকারের লেখা জনম জনম। এই উপন্যাসটার প্লটও তো মানে ভীষণই চেনা একটা প্লট। পুনর্জন্ম এবং আবার তাদের দেখা হচ্ছে, নায়ক নায়িকার আবার দেখা হচ্ছে, পুনর্জন্মে তাদের কীভাবে বিচ্ছেদ হয় বা কীভাবে তারা সেই জন্মে এন্ড করে, আর এই জন্মে কীভাবে শুরু হচ্ছে কীভাবে এন্ড হচ্ছে, এটা নিয়ে হচ্ছে গিয়ে গল্পটা। এবং সত্যি কথা বলতে না, বেশ বোরিং গল্পটা, মানে আমি এটাকে শেষ করতে পারিনি। হতে পারে হয়তো শেষটা হয়তো খুব চমকপ্রদ ছিল, কিন্তু মাঝখানটা পড়তে পড়তে আমি বেশ 50% মতন এগিয়ে গিয়েছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে আমি নিজেকে যেন কষ্ট দিচ্ছি, মানে জোর করে যেন পড়াচ্ছি, আর সেটা আমার মোটেও মনে হয়নি যে সেটা করা ঠিক। একটা কিছু যদি আমি পড়াশোনা করছি, যদি আমার যদি এনজয় যদি আমি না করতে পারি, তাহলে কেন সেটাকে আমি এগিয়ে নিয়ে যাব? কেউ যদি এটাকে যদি শেষ করে থাকেন, তাদের যদি খুব ভালো লাগে, আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি তাহলে আবার একবার চেষ্টা করে দেখব পড়ার। কিন্তু এটা নিয়ে আমি বেশি কোনো কথা বলবো না, তার কারণ এটা আমি একদম পাতি কথায় ডিএনএফ করেছি, তো আমার তেমন এটা ভালো লাগেনি। তো এরপর আমার ইচ্ছা আছে যেতে হবে যোজনপথ, এটা পড়েই ছিল আমার 6টা উপন্যাস এবং উপন্যাসিকা নিয়ে আলোচনা। আমি চেষ্টা করেছি নিজের মতন করে, যতটা আমি বুঝি, যতটা আমার ভালো লেগেছে সেই অনুযায়ী ভিডিও বানানোর। তারপরেও আপনাদের সেটা পছন্দ হতেই পারে বা অপছন্দও হতে পারে, তো আপনারা সেটা জানাতে পারেন আমাকে। সব কিছুই অ্যাকসেপ্টেড। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। নমস্কার।